পরীক্ষা, যেটা ছোটবেলা থেকেই আমাদের সকলের কাছে একটি আতঙ্কের নাম। কিন্তু কখনো যদি এই পরীক্ষার উপরই নির্ভর করে আমাদের জীবন মৃত্যু, ভালো রেজাল্ট করলে দেয়া হবে এক বিলাসবহুল জীবন, আর যদি কোনো মতে কারো রেজাল্ট খারাপ হয় তাহলে সঙ্গে সঙ্গেই তাকে দেয়া হবে মৃত্যুদণ্ড। যেই পরীক্ষা মানুষের জীবন সাজাতে সাহায্য করে, সেই পরীক্ষায় যদি মানুষের জীবন কেড়ে নেয়, তখন পৃথিবীর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া ADHD ইজ নেসেসারি মুভিটির কথা। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, আর সেই সময়ে এই মুভিটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক নিয়মের পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীর সমস্ত নিয়মকানুন বদলে গিয়েছিল। কারণ এই সময় পৃথিবীর প্রত্যেকটি গভর্নমেন্ট একত্রিত হয়ে সম্পূর্ণ পৃথিবীতে নতুন একটি নিয়ম চালু করে, আর এই নিয়ম অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটি বাচ্চাকে মেধাবী হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টকে প্রতিটি পরীক্ষাতে A+ পেতে হবে। তবে যদি কোনো স্টুডেন্ট এটা না করতে পারে, তাহলে তার এবং তার পরিবারের বাঁচার অথবা সুন্দরভাবে জীবনযাপন করার কোনো অধিকার নেই। কারণ এ সময় প্রত্যেকটি দেশের গভর্নমেন্ট চাইছিল তাদের দেশে শুধুমাত্র মেধাবীরা বেঁচে থাকুক, যাতে করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে তারা নিজেদের দেশকে সমস্ত দেশের চাইতে উন্নয়নশীল করে তুলতে পারে। আর ঠিক এ কারণেই পৃথিবীতে এমন উদ্ভট নিয়মকানুন চালু করা হয়েছে। তাই বর্তমানে পৃথিবীর প্রায় সমস্ত মা বাবারই একটি ইচ্ছে, তাদের সন্তান যেন অনেক মেধাবী হয়, আর তারা পুরো পরিবার যেন সমাজের সবচাইতে উঁচু স্থানে থাকতে পারে। কারণ এ সময় যে পরিবারের সন্তান মেধাবী ছিল, তার পরিবারকে সমাজের সবচাইতে উঁচু মর্যাদা দেয়া হতো। তাছাড়া এই নিয়মের কারণে পুরো পৃথিবীতে বিশেষ এক ধরনের ট্রিটমেন্ট চালু করা হয়েছিল, যেটা সাধারণত গর্ভবতী মহিলাদেরকে দেয়া হয়ে থাকে। কারণ এতে নাকি গর্ভের সন্তানের মেধা ভালো হয়। তবে তাই বলে কিন্তু এটা নয় যে এই ট্রিটমেন্টে এই বাচ্চাটি অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাবে, বরং তাকে একজন ভালো স্টুডেন্ট বানাতে হলে ছোটবেলা থেকেই তাকে সেভাবেই গড়ে তুলতে হবে। কিন্তু একটি বাচ্চার পেছনে তার মায়ের অবদান সবচাইতে বেশি। তাই যদি কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, তাহলে সেই স্টুডেন্টের পাশাপাশি তার মাকেও সার্টিফিকেট দেয়া হয়। কিন্তু স্টুডেন্টকে তো দেয়া হয় মেধাবীর সার্টিফিকেট, তবে তার মাকে দেয়া হয় দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ডের সার্টিফিকেট, অর্থাৎ পৃথিবীর সবচাইতে ভালো মা। তাই এই সার্টিফিকেট পাওয়ার জন্য পৃথিবীর প্রায় সমস্ত মায়েরাই আপ্রাণ চেষ্টা করত, যার ফলে তারা ছোটবেলা থেকেই তাদের সন্তানকে খুব সুন্দরভাবে লেখাপড়া শেখাতো। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, যেই সমস্ত স্টুডেন্টরা শহরের সবচাইতে টপ লিস্টে থাকত, তাকে এবং তার মাকে সেই শহরের সবচাইতে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে রাখা হতো, অর্থাৎ তাদেরকে সেই অ্যাপার্টমেন্টে থাকতে দেয়া হতো। যার ফলে পুরো পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই শহরের মেধাবীদের জন্য আলাদা একটি সোসাইটি তৈরি করা হয়েছে। তার উপর আবার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, মেধাবী স্টুডেন্টদের মায়েদেরকে তো সার্টিফিকেট দেয়া হতোই, তবে সেই সার্টিফিকেটের পাশাপাশি তাদেরকে এক ধরনের পিন দেয়া হয়, যেটাকে আমরা সাধারণত ব্রুজ বলে থাকি। তো এই পিনগুলোর উপরে আবার 4টি লাইটও দেয়া আছে, যেটা প্রায় সব সময় জ্বলে থাকে। আর টপ স্টুডেন্টদের মায়েদেরকে পিনটি সব সময় পরে থাকতে হয়, কারণ এটাই ছিল প্রত্যেকটি দেশের নিয়ম। এদিকে আবার খারাপ স্টুডেন্টদের জন্য সমাজে কিছু ভয়ানক নিয়ম চালু ছিল, কারণ খারাপ স্টুডেন্টদেরকে এ সময় সমাজের অভিশাপ মনে করা হতো, যার কারণে হয় তাদেরকে মেরে ফেলা হতো, না হয় খুবই জঘন্য একটি এলাকাতে পাঠিয়ে দেয়া হতো, যেখানকার চারিদিকে রয়েছে শুধু ময়লার স্তূপ। এরপর ওই সকল স্টুডেন্টদেরকে দিয়ে এই ময়লার স্তূপগুলোতে কাজ করিয়ে নেওয়া হয়, কারণ তারা তো আর সমাজের অন্যান্য কাজে আসবে না, তাই তাদেরকে দিয়ে সমাজের এই সমস্ত ছোটখাটো কাজগুলো করিয়ে নেওয়া হয়। কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের রেজাল্টের মাসুল তাদের সাথে তাদের মা বাবাকেও দিতে হয়। এর কারণ হচ্ছে, এই সকল মানুষেরা চাইলেও কখনো সমাজের হাই সোসাইটিতে থাকতে পারে না, এমনকি তাদেরকে সমাজের প্রত্যেকটি মানুষ নিচু চোখে দেখে, ঠিক যেমনটা বর্তমান সমাজে ধনী এবং দরিদ্রদের মধ্যে হয়ে থাকে। এই সমাজের অবস্থাটা ঠিক সেরকমই ছিল। তো এরপর আমরা তাইওয়ানের একটি হসপিটাল দেখতে পাই, যেখানে হানা নামক একজন মহিলার ট্রিটমেন্ট চলছিল, কারণ হানা ছিল প্রেগনেন্ট।
তাই সে প্রায় সময়ই বিভিন্ন ট্রিটমেন্টের জন্য এই হসপিটালে আসে, কারণ যেভাবেই হোক সে তার গর্ভের সন্তানকে অনেক মেধাবী বানাতে চায়, ঠিক যেমনটা বর্তমান পৃথিবীর প্রায় প্রত্যেকটি নারীরই ইচ্ছে। তো হানার এখানে চেক আপ শেষ হলে ডক্টর তাকে একটি গাইডবুক দেয়। এই গাইডবুকটি আসলে প্রত্যেকটি গর্ভবতী নারীকেই দেয়া হয়ে থাকে, কারণ গাইডবুকটির সাহায্যে নাকি গর্ভবতী মায়েরা এটা জানতে পারে যে তারা কিভাবে সঠিক উপায়ে তাদের সন্তানকে লালন পালন করতে পারবে, যাতে করে বড় হওয়ার সাথে সাথে তাদের সন্তানরা অনেক মেধাবী হয়ে ওঠে, আর সে যেন তাকে সমাজের সবচাইতে হাই সোসাইটিতে নিয়ে যায়। তো এরপর আমরা এই শহরের সবচাইতে টপ মাদারকে দেখতে পাই, আর তার নাম ছিল ইয়াংচং, যাকে কিনা বর্তমানে পৃথিবীর সমস্ত মায়েদের আইডল মনে করা হতো। এর প্রধান কারণ হচ্ছে তার রুজো নামক একজন ছেলে ছিল, আর রুজো ছিল সেই শহরের সবচাইতে ভালো স্টুডেন্ট, কারণ ছোটবেলা থেকে রুজো প্রত্যেকটি পরীক্ষাতে 100তে 100 পেয়েছে, কখনো কোনো পরীক্ষাতে এটা মিস হয়নি। আর ঠিক এ কারণেই তার মাকে শহরের সমস্ত মায়েদের আইডল মনে করা হয়, কারণ সে নাকি তার সন্তানকে সবচাইতে ভালোভাবে লালন পালন করেছে। তবে দুঃখের বিষয় তো এটাই ছিল, রুজোর যখন 21 বছর বয়স হয় তখন এক জটিল রোগে আক্রান্ত হয়ে রুজো মারা যায়। তবে এর পরে ইয়াংচং আরেকটি সন্তানের জন্ম দিয়েছিল, আর সে ছিল একটি কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছিল নোভা। নোভা বড় হয়, আর নোভাকেও ঠিক রুজোর মতো করেই লালন পালন করা হয়। তো এভাবেই প্রায় বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করেই নোভার মা ইয়াংচংকে শহরের অনেক বড় একটি প্রোগ্রামে ডাকা হয়, আর সেখানে তাকে একটি অ্যাওয়ার্ডও দেয়া হয়েছিল, কারণ কিছুদিন আগেই সে একটি বই লিখেছে। বইটির বিষয়বস্তু ছিল যে কিভাবে একটি সন্তানকে সঠিকভাবে মেধাবী করে তুলতে হয়। আর এই বইটি পাবলিশড হওয়ার কিছুদিনের মধ্যেই বইটি পুরো দেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে। সেই সাথে প্রায় প্রত্যেকটি মানুষই বইটিকে অনেক পছন্দ করেছে, যার ফলে আজ তাকে এই অ্যাওয়ার্ডটি দেয়া হয়েছে। তো এখানকার দর্শকদের মধ্যে একজন মহিলা তাকে জিজ্ঞাসা করে, আপনি আপনার সন্তানদেরকে কিভাবে লালন পালন করেন যে তারা এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে যায়? এগুলোর মধ্যে কি কোনো সিক্রেট বিষয় আছে? ইয়াংচং এখানে মহিলাটির প্রশ্নের কোনো জবাবই দেয় না, বরং এখানে থাকা উপস্থাপক তাকে বলে, সিক্রেট বিষয়গুলো সম্পূর্ণ নিজের, এটা তো নিজেদেরকে আয়ত্তে আনতে হবে। সে যদি এখন আপনাদেরকে তার সিক্রেট বিষয় বলে দেয় তাহলে তো সবার সন্তানই ব্রিলিয়ান্ট হয়ে যাবে, তাই নিজেরাই নিজেদের সিক্রেট বিষয়গুলো তৈরি করে নিন। এখানে ইয়ংচংকে দেখে এমন মনে হচ্ছিল যে সে হয়তো সবার কাছ থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। যাই হোক, অন্যদিকে আমরা এই শহরের একটি গভর্নমেন্ট অফিস দেখতে পাই, যেখানে দুজন আর সেই মুহূর্তে শুভ্র কানে ভেসে এলো এক নরম প্রশান্ত কণ্ঠস্বর, ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করলে। সেদিনের পর থেকে শুভ্র আর কোনো শঙ্খ সংগ্রহ করেনি, তবে সমুদ্রের কাছে গেলে ঢেউয়ের শব্দের মাঝে সে মাঝে মাঝে শুনতে পায় সেই রহস্যময় কণ্ঠস্বর, যেন কেউ তার কানে ফিসফিস করে বলছে, তোমার জন্য আশীর্বাদ রইল। সায়ন ছিল একজন প্রত্নতাত্ত্বিক,